পাইপলাইন ভরা, এটা আমি স্বীকার করি, তো কোয়ালিটি প্ল্যান নাই। ইন্ডিভিজুয়ালি অনেক কিছু পেয়েছি, বাট অ্যাজ এ টিম কিন্তু পাইনি। আমরা 19-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি, মানে চিন্তা ছিল না, যেহেতু তখন তো আমরা যখন শুরু করেছি তখন তো ওয়ান ডে ছিল বেশি, তখন যেরকম T20 অনেক বেশি হয়ে গেছে। বাট ইটস এ বিগ থিং আর কি, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে 100 টেস্ট খেলা ফর নিজের দেশের জন্য। না ভালো, মানে আমার তো সব কিছু একটা রুটিনভাবে আমি চলা করি, বাট আগে দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করতাম, বাট এখন করেছি তো, আমরা অনেক দিন করেছি। আমার ক্যারিয়ার ছিল তোমার প্রায় আই প্লেড ফর মোর দ্যান 12-13 বছর ফর বাংলাদেশ ক্রিকেট টিম, তারপরে 6 বছর সিলেক্টর ছিলাম, তারপর ডাইরেক্টর ছিলাম, তো করেছি। এখন মূল্যায়নটা তো আপনাদের উপর, কী মানে ভালো করেছি না খারাপ করেছি, বাট সবসময় চেষ্টা করেছি সব কিছু যেন আল্লাহর মতো ভালোভাবে হয়। আর দেশের জন্য কাজ করা কিন্তু এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, যদি আপনি অনেস্টলি কাজ করেন। বলতে গেলে 2 যুগেরও বেশি আপনি ক্রিকেট বোর্ডের ভেতরে ছিলেন, প্লেয়ার হিসাবে, সিলেক্টর হিসাবে বা পরিচালক হিসাবে। এখন ক্রিকেট বোর্ডের আপনার তেমন আনাগোনা নেই, বা বোর্ডের দায়িত্বে বা পিসিবি কোনো দায়িত্বে নেই। খারাপ লাগে কি একটু যে মানে ওই ঘরটা ছেড়ে এখন ঘরের বাইরে কাজ করতে হচ্ছে? না, আপনি যদি আমার ক্যারিয়ারটা দেখেন শুরু থেকে, তাহলে আমার কিন্তু একটা স্বভাব আছে যে একটা জায়গায় বেশি দিন থাকলে আপনার হয় কি, যে আপনার লেবুকে যত টিপবেন অত তিতা বের হয়ে আসে। আপনি যদি দেখেন, আমি যখন খেলছি, আমি কিন্তু রিটায়ারমেন্ট করেছিলাম, আমি নিজের, এখন তো বোর্ড টোড অনেক সাপোর্ট করে, আমি নিজে হোটেলে ডেকে এনে সংবাদ সম্মেলন করলে আমি রিটায়ার করেছি। আমি সিলেক্টর অবস্থায় যখন একটা কন্ট্রোভার্সি ছিল, তখন কিন্তু আমি রিজাইন করেছি, আমাকে রিকোয়েস্ট করে আবার আনলো। আমি কিন্তু 4 বছর সিলেক্টর ছিলাম, তারপর চিফ সিলেক্টর ছিলাম 2 বছর, তারপর সেই জায়গাটা কিন্তু আমি নিজে ছেড়ে আমি ডাইরেক্টর হয়েছি। তারপর ডাইরেক্টরও আমি বেশ 12 বছরের মতো, 10-11 বছরের মতো আমি ক্রিকেট অপারেশনের মতো জায়গায় ছিলাম, এবং সেখানেও কিন্তু শেষের দিকে আমি ক্রিকেট অপারেশন থেকে কিন্তু আমি নিজে সরে যাই। তো আমার একটা জায়গায়, মানে যেটা আমি বিশ্বাস করি যে অন্যদেরকেও সুযোগ দেওয়া উচিত, এবং অন্যরাও যেন হয়তো আমার চেয়ে ভালো করতে পারে। তো এই জিনিসটা, এই মেন্টালিটি আমার আছে, এবং আমি এটাই করি। আর এখন খেলা দেখি, খেলা তো ক্রিকেট তো আর ছাড়বো না, ক্রিকেট তো মনে করেন আমাদের রক্তে আছে, এবং আমার ভূমিকা বাংলাদেশ ক্রিকেটে কী সেটা আপনারা তো জানেনই। সো আমি মানে ভালোই লাগে, আমি খেলাধুলা দেখি, বাট আল্লাহর মতো ভালো আছি। বোর্ড ইলেকশন হওয়ার আগে আপনি চট্টগ্রামে একটা টুর্নামেন্ট করেছিলেন, একটা ক্রিকেট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আপনি গিয়েছিলেন, বলতে গেলে আপনার একটা টুর্নামেন্ট ছিল, যেহেতু এখন বিসিবিতে নাই। এইরকম ক্রিকেট টুর্নামেন্ট আপনার নিজ হস্তক্ষেপে আরও করার ইচ্ছা আছে কিনা ক্রিকেটার তৈরিতে? হ্যাঁ, না ডেফিনেটলি, কারণ হয়েছে কি যে অনেকে অনেক কথা বলে যে আপনার, যে বলে দেয় যে আপনার অ্যাজ এ অর্গানাইজার ওনারা কিন্তু ভালো না বা সাকসেস না। আসলে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার দায়িত্বটা কী। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপনি মনে করেন যে আমি যদি কোচ হই, তাহলে কিন্তু আমি কিন্তু দেখবেন যে অনেকগুলো প্লেয়ারকে আমি কিন্তু বের করছি। আর যদি আপনি ক্রিকেট অপারেশনে থাকেন, তাহলে আপনি ক্রিকেটকে কীভাবে আগাচ্ছেন, তখন আপনি ইন্ডিভিজুয়ালি কোনো প্লেয়ারকে কিন্তু হেল্প করতে পারবেন না। আপনি বাংলাদেশ ক্রিকেটে কোন পর্যায়ে নিয়ে গেছেন, সেটা হলো আপনার দায়িত্ব। আপনি যারা ফ্যাসিলিটিসে থাকে বা যারা ডেভেলপমেন্টে থাকে, ওদের কাজ হলো যে আপনার বাংলাদেশ ক্রিকেটের বাচ্চাদেরকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, তো ওইভাবে মূল্যায়নটা কিন্তু এখানে করে না। সো যখনই ছিলাম সিনসিয়ারলি করেছি। আপনি যখন ছিলাম তখন বাংলাদেশের র্যাঙ্কিং কী ছিল, তারপর কত সিলেক্টরের সময় কত প্লেয়ার আসছে, তো এগুলো আমি নিজের কথা কোনো সময় বলি না। এবং যেটা হলো যে টুর্নামেন্টে যদি চেষ্টা করে যাচ্ছি, কালকেও আমরা একটা জায়গা আলাপ করেছিলাম যে মাঠের ব্যাপারে, বা যেহেতু ক্রিকেটে আছি, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে অনেক পরিবার আছে যারা ক্রিকেট দিয়ে চলতে পারবে, যেহেতু বাংলাদেশে ট্যালেন্টেড প্লেয়ার অনেক বেশি আছে। ওদেরকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, ওদেরকে যদি প্রপার ওয়েতে যদি আমরা
পিক করতে পারি তাহলে মনে করেন যে বাংলাদেশেরও তো অনেক উপকার হলো, প্লাস ব্যক্তিগতভাবে আপনার প্লেয়ারের ফ্যামিলিরও কিন্তু অনেক উপকার হয়। তো এটাও কিন্তু একটা ভালো কাজের একটা কাজ। আপনি মনে করেন অনেক আছে, অনেকেই অনেক ধরনের ভালো কাজ করে, বাট আমি মনে করি এটাও কিন্তু একটা অনেক বড় ভালো কাজ, এবং আল্লাহর থেকে এটার কিন্তু আপনি অ্যাওয়ার্ড পাবেন যদি এই ধরনের কোনো গ্রাম থেকে বা গরিব ফ্যামিলি থেকে প্লেয়ারকে এনে প্লেয়ার যদি তৈরি করতে পারে। সেটা আমরা চেষ্টা করতেছি, এবং যতদিন সুস্থ আছি, ভালো আছি, চেষ্টা করে যাব। আঞ্চলিক ক্রিকেট নিয়ে অনেক কথা হয়, যেহেতু আপনি এখন বোর্ডে নেই, আপনার অঞ্চল থেকে আপনার মানে চট্টগ্রামের জন্য আপনার কি করার ইচ্ছা? চিটাগাংয়ে মনে করেন এটা আমি বুলবুলকে আমি কথা বলেছি, বুলবুল আমাকে হেল্প করেছে, এবং আমি একটা জিনিস এটা তৈরি করে দিয়েছি যে এতদিন কিন্তু সব কিছু ক্রিকেট বোর্ড দিয়ে হতো, বাট ক্রিকেট বোর্ডের ছাড়াও কিন্তু আপনার রিজনাল ক্রিকেটটা আমি এই জন্য শুরু করে দিয়েছি, যেটা যারা এখন আছেন আমি আশা করছি ওনারা ভালো মানুষ, ওনারা কিন্তু এটা কন্টিনিউ করবেন। আমরা যখন খেলেছি তখন কিন্তু আমরা $1 ডিএ পেতাম যখন বিদেশে যেতাম, যখন শুরুর দিকে ম্যাচ ফি ছিল না আমাদের। সো অল্পতে আমি শুরু করেছি, বাট আই এম শিওর যেটা আস্তে আস্তে কিন্তু রিজনাল ক্রিকেট খেলেও কিন্তু অনেকের পরিবার চলবে। তো এটা জাস্ট আমি শুরু করে গিয়েছি, এটা কিন্তু ওর একটা প্রেশারে থাকবেই, যেহেতু গতবার হয়েছে এবার কেন হবে না। তো আমার প্ল্যান ছিল এবার যেমন আপনার বেস্ট ডিস্ট্রিক্ট টিমগুলো নিয়ে করেছি, বাট এটা কিন্তু আপনার যে সিস্টেমে আছে এটা কিন্তু আপনার এজ গ্রুপও করতে পারে, আন্ডার-19 নিয়ে খেলতে পারে। তো এই জিনিসটা যদি মনোযোগ দেয় তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু অনেক আগাবে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করতে চাই যে আপনি এবার ইলেকশনটা কেন করলেন? আমি করি নেই, আপনাকে তো আমি তো আগে শুরুতে বলেছি যে আপনার আমি অনেকদিন ছিলাম, প্লাস গত 1 বছর আমি অনেক কিছু আমার ভালো লাগেনি, যেটা আমার পছন্দ হয়নি। অনেক জায়গায় মনে হয়েছে এটা না হলেও ভালো হতো। অনেক কিছু হয়েছে যেটা মানে আমার পছন্দ হয়নি, বিদায় এটা করিনি। আরেকটা রিজন ছিল যে আমার যেহেতু তামিমও ক্যান্ডিডেট ছিল, আর যেহেতু বয়সের একটা ব্যাপার আছে, তো এসব কিছু বিবেচনা করে আমি সরে গেছি। আরেকটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করতে চাই, আপনি যখন লাস্ট বুলবুল ভাইয়ের ফারুক ভাইয়ের সময় সবাই সিগনেচার দিলেন, আপনি একমাত্র ছিলেন যিনি সিগনেচার দিয়েছিলেন, এবং আপনাকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছিল, আপনি বলেছিলেন যে একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন কি জিনিসটা খোলাসা করা যায় যে আপনি সবার থেকে কেন আলাদা ছিলেন? দেখেন, আমার কাছে নাম্বার 1 আমি অনেস্টি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি দেখেন, আমি কিন্তু আজকে ফারুক ভাই কিন্তু ক্রিকেট বোর্ডে আসছে, ফারুক ভাই প্রমাণ করছে যে ওটা কিন্তু ভুল ছিল। তো সেই জিনিসটা তো আপনার প্রমাণ পেয়ে গেছে, এবং এটা আসলে আমি মনে করি যে একটা রিসেন্টলি এতদিন কিন্তু ক্রিকেট প্লেয়ারদের সম্বন্ধে কিন্তু এরকম নেগেটিভ ছিল না, বাট এবার আমি দেখলাম যে আপনার এই গত 1 বছরের অনেক ঘটনার মধ্যে এটাও কিন্তু একটা ঘটনা, যে কোনো একটা ক্রিকেটারকে আপনি এনে সম্মান দিলেন, আবার ওনাকে এভাবে সরিয়ে দিলেন, এটা কিন্তু আসলে মানায় না ক্রিকেটে। সো কারণ ফারুক ভাই কিন্তু খুবই ভালো অর্গানাইজার, উনি কিন্তু ভালোভাবে চেষ্টা করেছেন, ভালোভাবে যেন করতে পারে, এবং অল্প সময়ের মধ্যে যা করেছেন, বাট আপনার জিনিসটা ভালো হয়নি, এটা এরকম হওয়া উচিত ছিল না। আর ক্রিকেট প্লেয়ারদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের সম্মান কিন্তু থাকতে হবে, কারণ আপনি যদি সম্মান না থাকে তো বেস্ট ওয়ে হলো যে ওখান থেকে সরে যাওয়াটাই ভালো। এখন দেশের ক্রিকেট দেখা হয়? হ্যাঁ, কেমন দেখছেন বাংলাদেশের ক্রিকেট রিসেন্ট টাইমে? উইকেটস পারফরমেন্স, আফগানিস্তানের সঙ্গে হারা, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে উইকেট বানিয়ে জেতা, সব মিলিয়ে। দেখেন, আমি একটা কথা বলি যে আপনার আফগানিস্তানের সাথে আমরা জিতলাম, তো আপনি যদি এই যেটা আমি বললাম ক্রিকেট অপারেশন বা আপনার থিঙ্কিংটা কীভাবে হওয়া উচিত, তো আপনাকে আপনি যখন খেলতে যাবেন তো আপনি কী চিন্তা করবেন? অন্য দল না নিজের দল কীভাবে ভালো খেলবে, নিজের প্লেয়াররা কী, অন্য দলের স্ট্যান্ডার্ড কী। আমাদের সময় আমরাও কিন্তু টার্নিং ওয়েট করেছি, বাট কার সাথে করেছি? হ্যাঁ, বুঝছেন। কিন্তু এখন ওয়েস্ট ইন্ডিজ তো বাংলাদেশের চেয়েও খারাপ টিম।
এবং যেখানে আপনার ব্যাটসম্যানরা গত 1-1.5 বছর থেকে কিন্তু ভালো পারফরমেন্স করছে না। তো আমার দায়িত্বটা হয়েছে যে আমি মানে আমাদের দায়িত্ব হলো ব্যাটসম্যানদেরকে কনফিডেন্স দেওয়া, ওদের মতো উইকেট বানানো, ওরা কোন উইকেটে ভালোভাবে খেলতে পারবে, এই জিনিসটা কিন্তু করা উচিত ছিল। কারণ আপনি এটা যদি অস্ট্রেলিয়ার সাথে করতেন, আপনি যদি এটা ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের সাথে করতেন, আমি তাও বলতাম যে ঠিক আছে, একটা পজিটিভ দিক আছে। বাট আপনি তো এখানে আপনার নিজের ব্যাটসম্যানদেরকেও কিন্তু আপনি নষ্ট করছেন। আর যেখানে আমাদের ব্যাটসম্যানরা গত 1-1.5 বছর থেকে ওই কনফিডেন্স নিয়ে ব্যাটিং করতে পারছে না, বিকজ অফ প্রেশার, বিকজ অফ ব্যাড পারফরমেন্স। তো ওদেরকে তো আমাকে ভালো করতে হবে। এখন মনে করেন আজকে আর ওয়েস্ট ইন্ডিজ যে টিম, ওটা জাস্ট আপনার নর্মাল ইয়েতে হলে বাংলাদেশ কিন্তু আপনার জিতবে। নর্মাল যদি আপনার উইকেট হয়, এটা 90% বাংলাদেশ জেতার কথা। তো সেখানে তো এই ধরনের উইকেটের কোনো দরকারই ছিল না। আপনার হাত ধরে আপনি বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার বলতে ভুল হবে না। আপনি ওয়ানডে, টি-20, ওয়ানডে খেলেছেন, টেস্ট সব কিছুই আছে। একজন আছেন যিনি বাংলাদেশের 100তম টেস্ট খেলার খুব কাছে আছেন, মুশফিকুর রহিম। এই মাইল ফলকটা তার জন্য যেমন ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য তেমন ইম্পর্টেন্ট। মানে মুশফিকের 100 টেস্ট নিয়ে আপনার মন্তব্য আছে। প্রথমে বলবো যে আপনার মুশফিক হি ডিড এ বিগ থিং ফর বাংলাদেশ ক্রিকেট। কারণ ওর যখন আমার মনে হচ্ছে ডেবিউ মোস্ট প্রবলি 6 বা 5-এ, হ্যাঁ, তো তখন থেকে আমি দেখেছি ভেরি সিনসিয়ার। আমার মনে হয় যে ওকে কিন্তু ফলো করা উচিত। ও যেভাবে নিজেকে আপনার এত বছর বাংলাদেশ টিমকে সে সার্ভ করে আসছে, এবং স্টিল আমি মনে করি যে আপনার আমাদের যে স্ট্যান্ডার্ড, আমাদের যে ধরনের প্লেয়াররা ব্যাটিং করছে, এখনও আমি মনে করি সেই কিন্তু আপনার ওয়ানডে টিমে থাকার মতো ওই কোয়ালিটি আছে, বা সে নিজে থেকে ওখান থেকে সরে গেছে। তো আমাদের যেটা আমি বললাম যে আগে আমরা প্লেয়ারদেরকে সম্মান করা উচিত। এবং আপনার বাইরে গিয়ে দেখবেন অনেক জায়গায় কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের নামে কিন্তু গ্যালারিতে স্ট্যান্ড থাকে। তো এই জিনিসটা কিন্তু বাংলাদেশে নেই। একটা আমাদের খুলনায় আছে, যেহেতু ও মারা গিয়েছিল। তো আমার মনে হয় যে এটা ডিজার্ভ করে এদেরকে, এবং যত আমরা সম্মান দিতে পারি সেটা কিন্তু আমরা ছোট হব না, বরং ওকে যত সম্মান দেবেন তার চেয়ে বেশি সম্মানিত আমরা হব। তো আমি চাই যে ওকে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দরভাবে করা উচিত। যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় 97 সালে, 2000 সাল আসলো, প্রথম টেস্ট খেললো। একটা সময় ছিল বাংলাদেশ বছরে 1-2টা বা কোনো সময় কোনো টেস্টই খেলতো না। আপনারা কি কখনো চিন্তা করেছিলেন যে বাংলাদেশে কোনো ক্রিকেটার 100 টেস্ট খেলে ফেললো? মানে এই 25 বছরের মধ্যে, মানে এরকম চিন্তা ভাবনা কি কখনো? ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। যে আমরা তো আসলে টেস্ট না, আমরা ওয়ানডেও খেলতাম বিদেশি টিমের সাথে বছরে 2-3টা। সো ওখান থেকে যখন শুরু করেছি যে টেস্ট খেলবো, সেটাও কিন্তু আমরা কল্পনা করিনি। বাট আস্তে আস্তে মানে সব কিছুর আশাটা হয়েছিল। বাট সত্যি কথা বলতে কি, হ্যাঁ, এটা জানতাম যে বাংলাদেশে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে। ওরা যদি প্রপার ওয়েতে যদি যায়, তাহলে কিন্তু আপনার অনেকে আগাবে। তো এটা তো প্রমাণ করেছে। এখন হয়তো আপনি গত 2 বছরের ফ্যাসিলিটিস দেখবেন, 3 বছরের প্লেয়ারদেরকে যে ফ্যাসিলিটিস দিচ্ছি আমরা, ফিজিক্যালি বলেন, মেন্টালি বলেন, ফাইন্যান্সিয়ালি বলেন, এই ধরনের কিন্তু এরা যখন শুরুতে আসছে কিন্তু ছিল না। আপনার 5-6 কিন্তু এই ধরনের এত সাপোর্ট ছিল না। কিন্তু ওখান থেকে বিশেষ করে 3-4টা প্লেয়ার যেভাবে এদেরকে যে স্ট্যান্ডার্ড ওরা নিজেদেরকে নিয়ে গেছে, সেটা কিন্তু আমাদের সবাইকে, এটা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু এটা বিবেচনা করা উচিত, চিন্তা করা উচিত। আপনার সাকিব, তামিম, মুশফিক এবং রিয়াদ, আমার মনে হয় যে মাশরাফিও আছে, এবং এগুলোকে কিন্তু মানে ফলো করলে আমার মনে হয় আর অন্য কিছু দরকার নেই। তখন কি ভেবেছিলেন যে? হ্যাঁ, এবং যেটা বলছিলাম যে তখন 100 টেস্ট খেলতে পারবে এটা ভেবেছিলাম, যেহেতু আপনার যে বাংলাদেশে ওই যে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে। তো আপনি যত ক্রিকেট ছড়াবেন, আপনার অত ভালো ভালো প্লেয়ার আসছেন। আমাদের এখানে মনে করেন ইন্ডিভিজুয়ালি আমরা হয়তোবা আইসিসির পর ইন্ডিভিজুয়ালি অনেক কিছু পেয়েছি, বাট অ্যাজ এ টিম কিন্তু পাইনি। আমরা 19-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি, বাট আপনার অনেকগুলো প্লেয়ার বেরিয়ে আসছে, বাট অ্যাজ এ টিম আমরা এখনও কোনো ভালোভাবে খেলতে পারছি না। বাট আমার মনে হয় যে আপনার যত দিন যাবে এর চেয়েও অনেক ভালো ভালো প্লেয়ার আপনি পাবেন। এবং বাট 100 টেস্ট খেলবে এটা আসলে মানে চিন্তা ছিল না, যেহেতু তখন তো আমরা যখন শুরু করেছি তখন তো ওয়ানডে ছিল বেশি।
তো এখন যেরকম T20 অনেক বেশি হয়ে গেছে, বাট ইটস এ বিগ থিং আর কি, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে 100 টেস্ট খেলা ফর নিজের দেশের জন্য। এটা ডিপেন্ড করছে আপনার মানে আপনার সিচুয়েশনের উপর, আপনি কার সাথে কাজ করছেন। এখন হয়তো বা দেখা যাচ্ছে যে যেমন এবার যে আমি কাজটা করলাম, যেমন সবাই আমাকে সাপোর্ট করেছে, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিগুলো, ওনারা তো নিজেরা বলে দিয়েছে যে আমি তো চেয়েছিলাম এই টুর্নামেন্টের জন্য বা 3 বছর, ওরা বলতেছে আমাদেরকে 5 বছরের জন্য দেন এবং পুরো দায়িত্ব দিয়ে দেন, আমরা করব। সো এটা তখন আমি বোর্ডকে বলেছি, তো বোর্ড যদি এখন বোর্ডকে তো সাথে রাখতেই হবে, উইদাউট বোর্ড কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট। যে আমরা মনে করেন এখানে প্রায় আপনার 1 কোটি টাকার মতো আমাদের খরচ হয়েছে, সেখানে 55% আমরা বোর্ড থেকে নিয়েছি, 45% কিন্তু আমরা খরচ করেছি। বাট এক সময় কিন্তু বোর্ড থেকে কোনো টাকাই লাগবে না, বাট অন্য সাপোর্ট তো লাগবে, আপনার মাঠ লাগবে, অন্য কিছু লাগবে। সো বোর্ড যদি থাকে মনে করে, তাহলে ডেফিনেটলি আমি তো শুরুতে বললাম যে ক্রিকেটের জন্য কাজ করা সেটা আমার প্যাশন আর কি, এটা আমি আগেও বলেছি এবং এখনও বলেছি যে ওই সুযোগ থাকলে অবশ্যই করব। হ্যাঁ, অর্থ তো এখন আমরা যখন খেলতাম তখনকার বাজেট আর এখনকার বাজেটের মধ্যে আকাশ তফাৎ পার্থক্য আছে। আমরা যখন আমার সারা জীবনে ক্রিকেট থেকে যে টাকা পেয়েছি, ওটা কিন্তু এখন বাংলাদেশে 1 বছর খেললে ওটার চেয়ে বেশি পেয়ে যায়। কিন্তু কথা হলো যে আপনার আঞ্চলিক ক্রিকেট যেটা হয় ডিস্ট্রিক্টের, যেটা চিটাগং, এটা কিন্তু পুরো CJKS এর দায়িত্ব। কিন্তু এখন রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে, আগে যেমন পলিটিশিয়ান ছিল, এখন ওই জায়গায় কিন্তু সব পয়সাওয়ালা চলে আসছে, ওরা এখন করছে। আগে যেরকম অর্গানাইজাররা ছিল, আগে আমাদের সময় যারা অর্গানাইজ করতো তারা কিন্তু আপনার টাকা পয়সা বেশি দিত না, কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিসটা দিত, সময়টা দিত। আমরা প্র্যাকটিস করছি, এসে বসে থাকতো, আমাদের সাথে কথা বলতো। বাট ওই জিনিসগুলো কিন্তু আপনার হারিয়ে গেছে। এখন কিন্তু অফিসিয়ালরা আছে, চেক পাঠিয়ে দিচ্ছে, কিন্তু মাঠেও যায় না। সো এটা একটা বিরাট গ্যাপ হয়ে গেছে যে আপনার মানে স্পোর্টস চলা, আমি শুধু ক্রিকেট না প্রত্যেকটা বলতেছি, মানে অর্গানাইজারদের অভাব হয়ে গেছে। এখন মনে করেন 7টা সেলফিশ টাইপের লোক চলে আসছে, যেখানে নাম বেশি ওখানে টাকা দিয়ে নাম নিতে চায়। বাট আগেকার লোকরা কিন্তু আপনার যেটা ভালোবাসতো সেটা করতো। সো এই জিনিসটা আছে, বাট এটা কিন্তু বিগেস্ট প্রবলেম চিটাগংয়ের জন্য যে আপনার এই যে লিগ হচ্ছে না। কারণ আপনি যদি যাচাই করে দেখেন, ম্যাক্সিমাম চিটাগং থেকে যে প্লেয়ারগুলো আসছে ওরা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হয়। আমি নান্নু ভাইয়ের কথা বলতেছি, আমি তামিমের কথা বলতেছি, নাজিমুদ্দিনের কথা বলতেছি, নাফিজের কথা বলতেছি, এরা কিন্তু অনেক ভালো কোয়ালিটি প্লেয়ার। তারপরে আমরা কিন্তু এগুলোর থেকে প্লেয়ারদের অপরচুনিটি কিন্তু হারিয়ে দিচ্ছি, অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু আমরা হারিয়ে দিচ্ছি লুক না হওয়ার জন্য। এটা হওয়া কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনি কিন্তু মনে করেন যে সাইফুদ্দিন ফেনী, শামীম পাটোয়ারি, তারপর অনেক প্লেয়ার আছে কিন্তু আপনি বাইরে থেকে আসতেছে, কিন্তু ওরা ওদের ডিস্ট্রিক্টে খেলার সুযোগ কিন্তু অনেক কম পাচ্ছে। এই যে এজ গ্রুপের জন্য আমরা যে ক্রিকেট বোর্ড যে এজ গ্রুপ করি, ওখান থেকে প্লেয়ারগুলো আসতেছে। কিন্তু লিগ হলো এমন একটা জিনিস, যদি লিগ করতে পারে তাহলে লিগ থেকে কিন্তু অনেক, আমরা যেভাবে আসছি, আমাদের সময় কোনো বিসিবির কোনো প্ল্যান ছিল না যে এজ গ্রুপ বা আমরা ক্লাবে ভালো খেলছি, চিটাগংয়ে ভালো খেলছি, চিটাগংয়ে খবর পাইছে ঢাকায় যে চিটাগং একটা ছেলে ভালো করতেছে, ঢাকা আসলাম, ঢাকা ভালো করা শুরু করছি, তারপর ন্যাশনাল টিমে আমরা চান্স পেয়ে গেছি। বাট এই সুযোগ সুবিধা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো যেটা বললাম যে আজকাল আগে অর্গানাইজাররা প্লেয়ারদেরকে ভালোবাসতো, টাকা কম দিত, বাট এখনকার অর্গানাইজাররা আপনার টাকা দেয়, বাট ওই মূল্যায়নটা হয় না আর কি। পাইপলাইন ভরা, এটা আমিও স্বীকার করি, তো কোয়ালিটি প্লেয়ার নাই। আপনি যেটা বললাম যে আপনি যেখানে যান দেখবেন ক্রিকেট খেলতেছেন, কিন্তু আপনার তো ওই ক্রিকেটের জন্য তো কোয়ালিটি জিনিসটা বের হয়ে আনতে হবে। ওই কোয়ালিটি প্লেয়ারের অভাব বিধায় তা মনে করেন যে আমরা আজকে ওইভাবে কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু ভালো করতে পারছি না। তো সেটার জন্য আপনার ভেরি ইম্পর্ট্যান্ট, আপনি কিন্তু ভালো অনেক, ইনফ্যাক্ট আমি শুধু বাংলাদেশ ক্রিকেটের কথা বলতেছি, যখন থেকে আমরা ওয়ানডে স্টার্স পেলাম, টেস্ট স্টার্স পেলাম, আমরা যেরকম আগাবার কথা আমরা কিন্তু ওইভাবে আগাইনি। আমাদের তুলনায় অন্য দেশটা কিন্তু অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, কারণ যতই সময় যাবে অতই কিন্তু আমরা পিছাবো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার প্লেয়ারদেরকে কোয়ালিটি প্লেয়ার বানানোটা ভেরি ইম্পর্টেন্ট। শুনেন, এটা কিন্তু আমাদের পেশেন্ট কিন্তু অনেক 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 কম। আপনি কিন্তু ক্রিকেট মানে ধৈর্য ধরতে হবে, আপনার সময় দিতে হবে। আর যেটা হলো যে আপনি কাকে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, নেওয়ার সময় কোনো বেশি চিন্তাভাবনা করেন না, আবার বাদ দেওয়ার সময় কিন্তু বেশি চিন্তাভাবনা করেন না। লুক এট আওয়ার ক্যাপ্টেন্স। আপনি যে একটা ক্যাপ্টেন কী ধরনের হইতে হবে,
ক্যাপ্টেন কি শুধু ভালো খেললে হবে? ক্যাপ্টেনের চরিত্র দেখতে হবে, ওর কথাবার্তা মানে কেমন, ওর প্ল্যান কি, ও মানুষের সাথে কীভাবে বিহেভ করে, মিডিয়ার সাথে কীভাবে বিহেভ করে, সে আপনার প্লেয়ারদের সাথে কী বিহেভ করে। আপনি অস্ট্রেলিয়ার সবচেয়ে পপুলার ক্রিকেটার ছিল কিন্তু শেন ওয়ার্ন, ও কিন্তু ক্যাপ্টেন হয়নি। ক্যাপ্টেন হয়নি কেন এটা আপনারা তো জানেন, বিকজ ওর ধরেন স্টিভ ওয়ার। আমাদের আপনাকে প্রত্যেকটা জায়গায় আপনি কোচ বলেন, ক্যাপ্টেন বলেন, এটা কিন্তু বিবেচনা করা উচিত যে আমরা একে নিচে সব কিছু ঠিক আছে কি না, তারপরে একে যখন সুযোগ দিব আমরা বেশি দিব। আমরা ওই যে দুই মনে করেন যে 5-6 মাস পর পর ক্যাপ্টেন চেঞ্জ করে আপনি কোনো ফল পাবেন না। এবং এটাও মনে করবেন যাকে আপনি কোচ দেন বা টিমের সাথে রাখেন বা আপনার ক্যাপ্টেন দেন, আপনি ফার্স্ট কিন্তু ওর ক্যারেক্টার দেখতে হবে যে ওর ক্যারেক্টারটা কেমন। আপনি ওর ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাকে যেমন প্রত্যেকটা পার্সন যারা বাংলাদেশ টিমে থাকবে, খেলবে, ওদের কিন্তু ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ আমরা কিন্তু অনেক ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু হারিয়েছি অনেক বাজে কারণে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ক্যারেক্টারের কথা বলছিলেন, মিরাজকে ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে আপনি কেমন দেখেন, এবং টেস্ট ক্যাপ্টেন হিসেবে শান্তকে সরিয়ে দেওয়া, হুট করে সরিয়ে দেওয়া এবং আবার শান্তর নাম চলে আসা, সব মিলে এখন টেস্টের ক্যাপ্টেন হিসেবে কাকে দিলে ভালো হয় আপনার? এটা তো আসলে যারা বোর্ডে আছে, মনে করেন এই দায়িত্ব তো আসলে ইয়েদের যারা আছেন ওনাদের দায়িত্ব। বাট আমি তো বলে দিচ্ছি যে কাকে আপনি দিবেন। যাকে দিবেন সেটা হলো যে আপনি বাংলাদেশে যেভাবে ব্যাটিং করছে বাংলাদেশি প্লেয়াররা, যে তো এটা তো আপনি হয়তো অনেক ভালো ক্যাপ্টেন এনেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, বিকজ আপনি তো উইকেটে গিয়ে কিন্তু তো একাই ব্যাটিং করতে হবে। আমাদেরকে প্রথম একটা জিনিস হতে হবে, যারা ব্যাটসম্যান ওদেরকে দায়িত্বটা নিতে হবে। ইভেন যারা 1-2-3 খেলে ওদেরকে লম্বা ইনিংস না খেললে ওই টিম কিন্তু ভালো খেলবে না, এটা না। তো এইসব সাপোর্ট তো ক্যাপ্টেনকে লাগবে। এবং আমি যেটা বললাম যে আমরা আগেরটাকে কেন বাদ দিছি, নতুনটা আনলাম, আবার ওকে এত তাড়াতাড়ি আমি বাদ দেবো কেন, এই চিন্তাগুলো কিন্তু আগের থেকে প্ল্যান করা উচিত। এবং অনেকটাই আমি মানে দেখছি যে আপনার প্লেয়াররা যেভাবে প্রেশারে থাকে, আমার মনে হয় যে অনেকগুলো সিদ্ধান্তও কিন্তু আমরা অনেক প্রেশারের মধ্যে নিয়ে নিই, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো দিকে যাচ্ছে। এটা এখন ডিপেন্ড করছে আপনার প্লেয়ার কেমন, আপনার ক্যাপ্টেন কয়টা আছে, ক্যাপ্টেন ম্যাটার, মানে আপনার ক্যাপ্টেন হওয়ার মতো প্লেয়ার কয়টা আছে। মানে এখন আপনি তো এই জিনিসটা বলে যে আপনি মনে করেন যে না আমি 3 ফর্মেটে 3টা নিব, আবার এটাও যদি বলেন যে না একটা প্লেয়ারকে 3টা বানাবো, তা না। এটা পুরো ডিপেন্ড করে আপনার ক্যাপ্টেনের কোয়ালিটির উপর আপনি। এবং আমাদের তো মনে করেন যে অন্য দেশের তুলনায় আমাদের তাও কিছু আগে যেমন 90% প্লেয়াররাই কিন্তু 3টা ফর্মেট খেলতো, এখন হয়তো ওখান থেকে আমরা 70-60-তে আসছি। তো আমার মনে হয় যে এটা মানে যেটা বললাম যে আপনার যদি ভালো ক্যাপ্টেন থাকে তাহলে আপনি নিতে পারবেন, মানে ক্যাপ্টেন বানাইতে পারবেন। আদারওয়াইজ মানে বানালেও কিন্তু এটা ব্যাকফায়ার করবে। আসলে বিপিএল নিয়ে একটু কথা বলি। আপনার সময় থেকেই বিপিএল এর শুরু, এখন পর্যন্ত বিপিএলটা কেন বিশ্ব মঞ্চে তেমন প্রচার হচ্ছে না, বা বিপিএল এর মানটা কেন উন্নত হচ্ছে না? এবারও বিপিএল হবে কি হবে না এটা নিয়ে একটা মানে ধোঁয়াশা আছে। 5 দল 6 দল, কে টিম নিবে, একটু সব মিলিয়ে বিপিএল আমি কোনো সময় আমি কনফিডেন্স পাইনি বিপিএলে, বিকজ বাংলাদেশে আমি যেটা বললাম যে কেউ আসে নামের জন্য, কেউ আসে নিজের মানে নিজেকে একটু এক্সপোজার করার জন্য। হ্যাঁ, বাট বাংলাদেশ ক্রিকেটের জন্য যে বেটার হবে সেই জিনিসটা কিন্তু খুব কম। আমি একমাত্র সত্য কথা বলতেছি, আমি রংপুরকে আমি দেখি যে দে আর ভেরি পজিটিভ। ওরা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য যথেষ্ট করছে গত 3-4 বছর আমি দেখেছি। বরিশালও কিন্তু খুব ভালো করেছে এবং ওনাদেরও কিন্তু সব কিছু এই ধরনের ফ্র্যাঞ্চাইজি কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট যে এই ধরনের ফ্র্যাঞ্চাইজি আসতে। আপনি শুধু মানে টিভিতে চেহারা দেখাবার জন্য বা লম্বা লম্বা কথা বলার জন্য এসে যদি করেন তাহলে আপনার এই প্রবলেম হবেই।